আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম প্রোকাডেমিক্সে আরো একটি ক্লাস নিয়ে। সেটা হচ্ছে তোমাদের একাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ। তড়িৎ কি? তড়িৎ হচ্ছে কারেন্ট, যেটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এখন তড়িৎ তড়িৎ বা কারেন্ট প্রচারের জন্য আমাদের বর্তনীর প্রয়োজন হয়। এখন আমরা জানবো তড়িৎ বর্তনীর কয়েকটা প্রতীক। তড়িৎ বর্তনীর জন্য আমাদের সর্বপ্রথম দরকার একটি কোষ। কোষের সংকেত হচ্ছে একটা বড় দাগ আর একটা ছোট দাগ, যেটা হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। ব্যাটারিও কোষের মতো, কিন্তু ব্যাটারিতে থাকবে চারটা দাগ, পজিটিভ আর নেগেটিভ। পরিবাহী তার কি? যে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ বিনা বাধায় পরিবাহিত হয়, এটাই হচ্ছে পরিবাহী তার। সংযুক্ত তার, সংযোগহীন তার দরকার নেই। একমুখী সুইচ হচ্ছে যেটা চলাচল শুধু একমুখে। মানে আমি যদি এই সুইচটা অন করি, তাহলে এই সুইচ আপাতত অফ অবস্থায় আছে, আমরা যদি অন করি তাহলে শুধু এই তারের সাথেই সংযোগ হওয়ার সম্ভাবনা আছে। এটা অন্য কোনো তারের সাথে সংযুক্ত হতে পারবে না। সুইচ অনে শুধু একটা তারের সাথে সংযুক্ত হবে। দ্বিমুখী সুইচ কি? এটা দুইটা তার আছে, তুমি যে কোনো একটার সাথে সংযোগ করতে পারবা। সুইচ অন করলে এটা এখানেও যেতে পারে, উপরের দিকে সুইচ অন করলে আমার এই তারের সাথে বিদ্যুৎ প্রবাহিত হবে। আবার নিচের দিকে সুইচ অন করলে আমরা এই তারের সাথে বিদ্যুৎ প্রবাহিত হবে। এজন্য এই সুইচটা হচ্ছে দ্বিমুখী সুইচ। স্থির রোধ যেটা এরকম থাকবে, পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট যেটা পরিবর্তন হবে, তাই এটাতে অ্যারো চিহ্ন দেওয়া প্রয়োজন। এসি তড়িৎ উৎস। এসি তড়িৎ কি? ক্লাস 8-এ তোমরা পড়ে এসছো, এসি তড়িৎ হচ্ছে যে তড়িৎ দিক পরিবর্তন করে। এজন্য এই এসি তড়িতের সংকেত হচ্ছে এরকম। গ্যালভানোমিটার, অ্যামিটার আর ভোল্টমিটার তিনটা সংকেত অনেক ইজি। জাস্ট প্রথম অক্ষর দিয়ে দুই পাশে দুইটা তার। ভূসংযোগ ধারক কি? যেটা ভূমির সাথে সংযুক্ত, এমন তড়িৎই হচ্ছে ভূসংযোগ ধারক। এজন্য এটা এই লাইনগুলো দিয়ে ভূমি বোঝায়। এখন আমরা শিখবো ব্যাটারির কার্যক্রম। ব্যাটারি জিনিসটা কি? আমরা জানি ব্যাটারি আমাদের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্রতেই আমাদের ব্যাটারি লাগে। সবচেয়ে বেশি আমরা যে ব্যাটারি ইউজ করি সেটা হচ্ছে পেন্সিল ব্যাটারি, যেটা ভোল্ট হচ্ছে 1.5 ভোল্ট। এখন ব্যাটারি কিভাবে কাজ করে? ব্যাটারিতে একটা অ্যানোডের আবরণ থাকে, এটা হচ্ছে অ্যানোডের আবরণ। সাধারণত এটা জিঙ্ক বা দস্তার আবরণ থাকে। একটা ক্যাথোড থাকে যেটা হচ্ছে মাইনাস, আর একটা ইলেকট্রোলাইট থাকে, একটা হচ্ছে তরল পদার্থের দ্রবণ থাকবে। এটা হতে পারে কপার সালফেট অর এনিথিং, বাট এই দ্রবণটাকে অবশ্যই জলীয় হতে হবে। জলীয় একটা দ্রবণ থাকবে, এটাকে আমরা বলতেছি ইলেকট্রোলাইট, অর্থাৎ যে দ্রবণ থেকে আমরা ইলেকট্রন পাবো বেসিক্যালি। অ্যানোড, ক্যাথোড আর ইলেকট্রোলাইট। আচ্ছা, এখন আমাদের ইলেকট্রিক সার্কিট অর্থাৎ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য আমাদের দুই ধরনের সার্কিট আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। এখন শ্রেণী সংযোগ বা সিরিজ সার্কিট। শ্রেণী সংযোগ বা সিরিজ সার্কিট হচ্ছে যখন একাধিক রোধ বা লোড এমন ভাবে যুক্ত থাকে যে একটি শেষ প্রান্ত অপরটি প্রথম প্রান্তের সাথে যুক্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহের জন্য একটি পথ থাকে, তাকে সিরিজ সংযোগ বলে। একটা শেষ প্রান্ত অপরটা প্রথম প্রান্ত এবং অপরটা শেষ প্রান্ত তার অপরটা প্রথম প্রান্ত, এভাবে পাশাপাশি সিরিজে যুক্ত হলে, শ্রেণীবদ্ধভাবে যুক্ত হলে আমরা সেই সংযোগটাকে বলছি সিরিজ সংযোগ। এখন দেখো, এই ব্যাটারির যদি 1.5 ভোল্ট হয়, এটা মোট হবে 1.5 ভোল্ট। কিন্তু এখানে যদি দুইটা ব্যাটারি আমরা স্থাপন করি, তাহলে এটা কি, এটা যদি 1.5 হয়, এই দুইটাও যদি 1.5 হয়,
তাহলে এইটা মিলে কি হবে 3 ভোল্ট। কজ আমরা ক্লাস 8 থেকে জেনে আসছি যে ব্যাটারিতে শ্রেণী সংযোগে ভোল্টের পরিমাণ স্থির থাকে না, স্থির থাকে কোথায়? সমান্তরাল সংযোগে। এখন তিনটা ব্যাটারি যখন যুক্ত হবে তখন আমাদের হবে 4.5 ভোল্ট। সমান্তরাল সংযোগ, সমান্তরাল সংযোগ হচ্ছে রোধ বা লোড এমন ভাবে যুক্ত থাকবে যে তাদের প্রথম প্রান্ত একটি সাধারণ বিন্দুতে আর অন্য শেষ প্রান্ত অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকবে। ধরো প্রথম প্রান্তটা আমরা যদি এইটা সাধারণ বিন্দু ধরি, তাহলে কি এটার প্রান্তটাও শেষমেশ এখানে আসতেছে, আবার এটার প্রান্ত শেষমেশ এখানে আসতেছে, এটা একটা সাধারণ বিন্দু। আবার এটা শেষ প্রান্ত যদি সাধারণ বিন্দু ধরি, এটাও আলটিমেটলি এখানে আসতেছে, এটাও আলটিমেটলি এখানে আসতেছে, এটা হচ্ছে সাধারণ বিন্দু। এখানে যে কোনো তারে আমরা যে কোনো একটা সাধারণ বিন্দু ধরতে পারি, কারণ প্রথমটার প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত হবে, দ্বিতীয়টার প্রান্ত একটি সাধারণ বিন্দুতে যুক্ত হবে। এটাই হচ্ছে আমাদের সমান্তরাল সার্কিট। এখন দেখো সমান্তরাল শ্রেণী সার্কিটের বেলায় আমরা কি দেখছি, যে দুইটা 1.5 ভোল্ট যুক্ত হইলে আমাদের মোট ভোল্ট হয়ে যেত 3 ভোল্ট। কিন্তু সমান্তরালে দেখো, এটা যদি সমান্তরালে থাকে তাহলে কি, আমরা ক্লাস 8 থেকে একটা কথা জেনে আসছি যে সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টের পরিমাণ স্থির থাকে। অর্থাৎ এখানে 1.5 হলে এখানে 1.5, মোট হবে 1.5, ভোল্টের পরিমাণ চেঞ্জ হবে না। এখন আমরা যদি এটা প্র্যাকটিক্যালি চিন্তা করি, সিরিজের ক্ষেত্রে জিনিসটা বেসিক্যালি এরকম হয়। প্রত্যেকটা রোধের জায়গা, প্রত্যেকটা ব্যাটারির জায়গায় এখানে যদি আমি একটা বাল্ব লাগিয়ে দিই, তাহলে জিনিসটা এরকম হবে। এখানে একটা বাল্ব শ্রেণী, এখানে দুইটা বাল্ব, এখানে তিনটা বাল্ব। এখন এখানে দেখো, এখানে শ্রেণী সংযোগে সুইচটা থাকে মূলত এখানে। আমরা যদি এটা বর্তনী আকারে দেখি, এই দুইটা রোধে যদি আমরা দুইটা বাল্ব কল্পনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের সুইচ। এখন তুমি চিন্তা করো, সুইচটা যদি আমরা অফ করি বা এটা এরকম থাকে, তাহলে কি বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে? পারবে না। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হতে না পারলে এই দুইটা বাল্বের একটাও জ্বলবে না। আবার যদি এটা সমান করে দিই, বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে দুইটা বাল্বের দোনোটাই জ্বলে উঠবে। এখন তুমি চিন্তা করো, বাসা বাড়ির ক্ষেত্রে আমরা কি সব লাইট ফ্যান একসাথে জ্বালাই না। আমাদের প্রত্যেকটা লাইট ফ্যানের জন্য আলাদা আলাদা সুইচ থাকে, তা যেটা ডেফিনেটলি সিরিজে তো হচ্ছে না। সিরিজে আমাদের একটাই সুইচ, একটা যদি বন্ধ হয়ে যায় সবগুলা বন্ধ হবে, একটা যদি খুলে সবগুলা খুলবে। তাহলে কি আমাদের সমান্তরাল সার্কিট লাগবে আমাদের বাসা বাড়ির ক্ষেত্রে। এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ। এটা এই সুইচগুলো সবগুলা জ্বলতেছে, মানে এই সুইচগুলো সবগুলা অন, এজন্য এই বাল্বটা জ্বলছে। এটা অফ, এজন্য এই বাল্বটা জ্বলছে না। অর্থাৎ বাসাবাড়ির জন্য উপযোগী হচ্ছে আমাদের সমান্তরাল সার্কিট। এখন বাড়িতে বর্তনীর নকশা বা হাউস ওয়ারিং। বাড়িতে বর্তনী কিভাবে কাজ করে? আচ্ছা, আমরা বাড়িতে পুরা সেন্ট্রালি প্রথমে বিদ্যুৎ উৎপন্ন হয়, এরপরে এটা ছোট ছোট কয়েকটা সাব সেন্টারে যায়। সাব সেন্টার থেকে আসে আমাদের মিটারে, বাড়ির জন্য যে মিটার আছে সেই মিটারে আসে সাব সেন্টার থেকে সরাসরি সেই মিটারে আসে। মিটার থেকে যায় মেইন সুইচে। আমাদের সবার বাসায় একটা মেইন সুইচ আছে, যেটা হরর মুভির সময় অফ হয়ে যায়, যার কারণে সারা বাসায় লাইট চলে যায়।
এই মেইন সুইচে সব মেইন সুইচ মিটার থেকে সব বিদ্যুৎ যাবে মেইন সুইচে। এখন মেইন সুইচ থেকে যাবে ডিস্ট্রিবিউশন বক্সে। ডিস্ট্রিবিউশন বক্স জিনিসটা কি? ডিস্ট্রিবিউশন বক্স হচ্ছে এমন একটা বক্স যেটা মেইন সুইচে ধরো আমাদের আসছে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। এখন 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন বক্স বিভিন্ন ভাগে সার্কিটে ডিস্ট্রিবিউট করবে। যেমন ফ্যানের জন্য তাদের নির্দিষ্ট বিদ্যুৎ দিবে, ফ্রিজের জন্য দিবে, দেন লাইটের জন্য দিবে, এসির জন্য দিবে। এভাবে আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন বক্স প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিদ্যুৎ নির্ধারণ করবে। এখন ডিস্ট্রিবিউশন বক্স থেকে ধরো এখানে আছে ফ্যান, এসি, লাইট, ফ্রিজ, টিভি। এখানে ধরো হচ্ছে গিয়ে 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, এরকম বিদ্যুৎ তাদের প্রয়োজন। তো ডিস্ট্রিবিউশন বক্স কি করবে? এভাবে এই 5 জনকে আলাদা আলাদা পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই করবে। এখন অনেক সময় হয় আমাদের ভোল্টেজ আপ ডাউন হয়, অনেক সময় বিদ্যুৎ চমকানোর কারণে আমাদের অ্যাম্পিয়ারে আমাদের ভোল্টেজে আপ ডাউনের কারণে, বিদ্যুৎ চমকানোর কারণে ভোল্টেজ আপ ডাউন, এবং এই কারণে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পরিমাণটা একটু হেরফের হয়। তো ধরো ওর লাগবে হচ্ছে 7 অ্যাম্পিয়ার, কিন্তু ভোল্টেজ আপ ডাউন ওর যে কোনো কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে হোক, তার কাছে চলে আসছে 9 অ্যাম্পিয়ার। এখন কি হবে? টিভি নষ্ট হয়ে যাবে। এখন এত দামি একটা জিনিস নষ্ট করার, ইভেন হচ্ছে আমাদের ভোল্টেজ আপ ডাউন ও যান্ত্রিক ত্রুটি প্রবলেম কিন্তু অনেক বেশি কমন। সো আমাদের পক্ষে তো বারবার টিভি চেঞ্জ করা পসিবল হবে না। সো এই কারণে আমরা কি করি? এই প্রত্যেকটা সার্কিটের মাঝে একটা তার ইউজ করি। এই তারের নাম হচ্ছে ফিউজ। এখন ফিউজের কাজ কি? এই যে ওর 2 অ্যাম্পিয়ার লাগবে, ফিউজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ারের বেশি সে ধারণ করতে পারবে না। এখন সে ধারণ করতে না পারলে কি হবে? ফিউজ জিনিসটা কি? ফিউজ হচ্ছে তামা আর সীসা সংকর ধাতু। সীসার সংকর ধাতু। আচ্ছা, এখন ফিউজের কাজ হচ্ছে 2 অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুৎ যখনই প্রবাহিত হবে তখনই তারটা গলে যায়। গলে গিয়ে কি হয়? এইখানে তার যদি গলে যায় তাহলে এটা এমন হয়ে যায়, বেসিক্যালি এখান থেকে তার বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আর তড়িৎ প্রবাহিত হয় না। অর্থাৎ ফিউজ গলে গেল, ফিউজ নষ্ট হয়ে গেল, আমার ফ্যান, এসি, লাইট, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন এগুলোকে বাঁচিয়ে দিয়ে গেল। এটা হচ্ছে আমাদের তড়িৎ বর্তনী, বাড়িতে তড়িৎ বর্তনীর নকশা বা হাউস ওয়ারিং, এই পুরা প্রসেসটা। এখন আসো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি? তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো দ্রবণের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার অণুগুলো ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভক্ত করা হয়। এই যে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে একটা ইলেকট্রোলাইট থাকবে, দুইটা ধাতব দণ্ড থাকবে, অ্যানোড ক্যাথোড দুইটা প্রান্ত থাকবে,
এবং এই যে ইলেকট্রোলাইট দেওয়া হলো, এই দ্রবণটা ধনাত্মক আর ঋণাত্মক আয়নে সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে তারা এই যে দুইটা ধাতু দিলাম আমি ক্যাথোডে অ্যানোডে, সেই দুইটা ধাতুর গায়ে লেগে প্রলেপ তৈরি করবে। যেমন ইলেকট্রোলাইট হিসাবে যদি আমি HNO3 দেই, তাহলে এখানে ক্যাটায়ন আর অ্যানোয়ন, ক্যাটায়ন হচ্ছে প্লাস কে বলে আর অ্যানোয়ন হচ্ছে মাইনাস। ক্যাটায়ন প্লাস আয়ন আর হচ্ছে অ্যানোয়ন হচ্ছে মাইনাস আয়ন। এখন H2NO3 ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হলে এটার ক্যাটায়ন হয় H প্লাস আর অ্যানায়ন হয় NO3 মাইনাস। এই দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় যদি আমরা ব্যাটারিটাকে অন করি, অর্থাৎ পাওয়ার অন করলে ইলেকট্রোলাইট হিসেবে দুইটা ক্যাটায়ন আর অ্যানায়ন ভাগ হয়ে যায়। দেন এটা ধাতব যে দণ্ড আমরা দুইটা স্থাপন করি, এটা ধাতব দণ্ডের উপর দ্বারা আকর্ষিত হয় প্লাস আর মাইনাসের কারণে। তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ যদি আমরা খেয়াল করি, এখানে কি হচ্ছে, এখানে তুতের দ্রবণ হচ্ছে কপার সালফেট। কপার সালফেট দ্রবণ আমরা এখানে নিলাম, নেওয়ার পর কি হবে, আমরা যদি ব্যাটারিটাকে এই সুইচটাকে অন করে দিই, তাহলে এখানে হচ্ছে মাইনাস, মাইনাস কি ছিল, ক্যাথোড, প্লাস কি ছিল, অ্যানোড। তাহলে এখানে তুতের দ্রবণ যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। এখন যখনই আমরা সুইচটা অন করে দেব, ব্যাটারিটা অন হবে, তখন এই কপার সালফেট দুটা ভাগে বিভক্ত হবে, কপার প্লাস প্লাস আর সালফেট মাইনাস। কপার সালফেট, কপার 2 প্লাস প্লাস সালফেট 2 মাইনাস। কপার আয়ন আর সালফেট আয়ন দুইটা আয়নে বিভক্ত হবে। এরপরে কি হবে, এটা হচ্ছে প্লাস, আমরা জানি প্লাস কাকে অ্যাট্রাক্ট করবে, মাইনাসকে, সালফেটকে সে অ্যাট্রাক্ট করবে। আর হচ্ছে এটা হচ্ছে মাইনাস, মাইনাস কাকে অ্যাট্রাক্ট করবে, কপারকে। তো সালফেট গেল অ্যানোডের দিকে, কপার গেল ক্যাথোডের দিকে। এরপরে যা হবে এটা হচ্ছে, এটা তো হচ্ছে ইলেকট্রোলাইট, মানে কপার সালফেটের দ্রবণ, তার মানে কি আছে, এটার সাথে একটা H2O আছে, তাহলে H2O বিভক্ত হবে 2H প্লাস প্লাস ও 2 মাইনাস। এই 2H প্লাস এর সাথে সালফেট বিক্রিয়া করবে, প্লাস 2H 2H প্লাস H2SO4। এবার এই ব্যক্তির কি হবে, সে অক্সিজেন গ্যাস হিসাবে বাইরে বের হয়ে যাবে। আচ্ছা, অক্সিজেন গ্যাস হিসেবে নির্গত হয়, H2SO4 সৃষ্টি হয়, আর ক্যাথোডে হচ্ছে কপার জমা হয়। এটা গেল আমাদের তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এবার
আমরা প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণ মানে আমরা যে এই তুতের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলাম, এটা তো আমাদের গোল না, রাইট? আমাদের গোল হচ্ছে এটাকে কাজে লাগিয়ে কিছু একটা করা। এখন আমরা এই তড়িৎ বিশ্লেষণ কেন করি, আর কি করি আমরা তড়িৎ বিশ্লেষণ? আমরা তড়িৎ বিশ্লেষণে হচ্ছে গিয়ে ধাতু ইলেকট্রোপ্লেটিং বা যে তড়িৎ মুদ্রণ, ধাতু নিষ্কাশন এবং তড়িৎ প্রলেপন, এই তিনটা কাজ করি। একটা ধাতুর উপর আরেকটা ধাতু প্রলেপ দিই। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কেন একটা ধাতুর উপর আরেকটা ধাতু প্রলেপ দিই? আমরা সবাই মরীচিকা সম্পর্কে জানি। লোহার জিনিস অনেক দিন অক্সিজেনের সংস্পর্শে আসলে সেটার উপর একটা রাফ আবরণ পড়ে, এটা হচ্ছে মরীচিকা। এটা আমরা দেখতে পারি হচ্ছে আমাদের গ্রিল গুলাতে, যাদের বাসায় গ্রিল গুলা লোহার, অনেকের বাসায় এটা দেখা যায় না, তাদের গ্রিল গুলা একটু মোটা মোটা মানে তাদের গ্রিলের আয়রনের উপরে একটা ইলেকট্রোপ্লেট দেওয়া আছে আগে থেকেই, এটা প্রিকশনস নেওয়া আছে যাতে হচ্ছে তাদের মরীচিকাটা না পড়ে। এখন আমরা এই যে মরীচিকাটা না পড়ার জন্য যে একটা ব্যবস্থা গ্রহণ করি, এটাই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। লোহার জিনিস বা সিলভারের জিনিস, লোহার জিনিসগুলাতে যেন উপরে কোনো রাফ আবরণ বা মরীচিকা অথবা অন্য কিছুর আবরণ না পড়তে পারে, এজন্য আমরা আগে থেকে একটা আবরণ দিই যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না, সো আমাদের মরীচিকা পড়ার সম্ভাবনাও থাকবে না। এখন তড়িৎ প্রলেপন, কোন ধাতুর উপর অন্য ধাতু প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, এটাই হচ্ছে তড়িৎ প্রলেপন। এই যে উদ্দেশ্য হচ্ছে কম দামি ধাতুকে জলবায়ু ক্ষয় থেকে রক্ষা করা, বস্তুটিকে সুন্দর ও আকর্ষণীয় করে গড়ে তোলা। তড়িৎ প্রলেপনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এমন একটা ধাতু ইউজ করি যেটা হচ্ছে শাইনি হবে। শাইনি হলে কি হবে, আমরা ধর একটা চামচ, এটার উপর যদি আমরা ইলেকট্রোপ্লেট করি, এটা যদি আমরা সিলভার দিয়ে করি বা শাইনি কোনো ধাতু দিয়ে করি, তাহলে চামচটা চকচকে দেখাবে। চকচকে দেখালে এটা লাইক এটার ভ্যালু বেড়ে যাবে, আর এটা দেখতে সুন্দর লাগবে। এজন্য আমরা বস্তুটিকে আকর্ষণীয় করার জন্য ইলেকট্রোপ্লেটিং করি। আবার জলবায়ু ক্ষয় যেটা বললাম, অক্সিজেনের সাথে যাতে বিক্রিয়া না করে, এজন্য আমরা ইলেকট্রোপ্লেটিং করে থাকি। সাধারণত এটাতে তামা, লোহা, ব্রোঞ্জ, এটা এইসব ধাতু মানে তামা, লোহা, ব্রোঞ্জের জিনিসপত্র আমাদের ইলেকট্রোপ্লেটিং করা লাগে। আর কি দিয়ে করা লাগে? সোনা, রূপা বা নিকেল। যে সাধারণত সিলভারের ইলেকট্রোপ্লেট দেওয়া হয়, জিঙ্কের ইলেকট্রোপ্লেট দেওয়া হয়। এবার এটার প্রসেসটা হচ্ছে প্রলেপ দেওয়া জিনিসটাকে পরিষ্কার করে ধুয়ে ক্যাথোড হিসেবে রাখা হয়। এই যে ক্যাথোড, আমার হচ্ছে একটা ফর্ক, এখানে আমরা প্রলেপ দিচ্ছি। প্রলেপ দেওয়ার ধাতুটিকে অ্যানোড হিসেবে রাখা হয়। প্রলেপ কিসে প্রলেপ দিব? এটা হচ্ছে আমাদের অ্যানোড। তড়িৎ দ্রব্য হিসাবে প্রলেপ দেওয়া ধাতু লবণের দ্রবণ ব্যবহার করা হয়। তড়িৎ দ্রব্য সিলভার নাইট্রেট। এখানে হচ্ছে আমরা অ্যানোড হিসেবে নাইট্রেট লাগতেছে, এজন্য আমাদের একটা নাইট্রেটেরই দ্রবণ দেওয়া লাগবে। আর সিলভার হচ্ছে কারণ আমি সিলভার প্রলেপটা দিতে চাচ্ছি। বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোড থেকে ধাতুর দ্রবণে গিয়ে ক্যাথোডের বস্তুতে জমা হয়ে তড়িৎ প্রলেপ তৈরি করে। বিদ্যুৎ যখন প্রবাহিত করবো, এই সুইচটা যখন অন করবো, তখন অ্যানোড থেকে ধাতু দ্রবণে গিয়ে ক্যাথোডের বস্তুতে জমা হয়ে তড়িৎ প্রলেপ করে। অ্যানোডে হচ্ছে খাঁটি সিলভার দণ্ড, ইলেকট্রোলাইট হচ্ছে সিলভার নাইট্রেট, আর ক্যাথোডে হচ্ছে যে বস্তুকে প্রলেপ দেওয়া হবে, যেমন কাঁটা চামচ, এটা ফেস থেকে বলি। আচ্ছা, এবার চলে আসি আমাদের তড়িৎ প্রলেপন দেওয়ার প্রক্রিয়া। ফর এক্সাম্পল, আমরা ধরো হচ্ছে একটা কাঁটা চামচ বা ফর্ককে তড়িৎ প্রলেপন দিতে চাচ্ছি। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে সিলভার নাইট্রেটের দ্রবণ নিব। এটা হচ্ছে সিলভার দণ্ড, যেখান থেকে গিয়ে এখানে আসবে। আর হচ্ছে এটা হচ্ছে সেই বস্তু
যাকে আমরা ক্যাথোডে রাখলাম, কারণ এটা প্রলেপ দেওয়া হবে। আচ্ছা, প্রথমে প্রলেপ দেওয়া বস্তুটিকে পরিষ্কার করে ধুয়ে ক্যাথোডে হিসেবে রাখা হবে। দেন প্রলেপ দেওয়া ধাতুটিকে অ্যানোড হিসেবে রাখা হবে। প্রলেপ দেওয়া বস্তুটিকে আমি ক্যাথোডে রাখলাম, প্রলেপ দেওয়ার ধাতু হচ্ছে সিলভার, এটা হচ্ছে আমি অ্যানোডে রাখলাম। দেন তোর দ্রব হিসাবে প্রলেপ দেওয়া ধাতুর লবণের দ্রবণ ব্যবহার করা হয়। যেহেতু এটা সিলভারে কোনো একটা দ্রবণ আমাদের ব্যবহার করতে হবে, যার কারণে আমরা সিলভার নাইট্রেট আনলাম। এরপর বিদ্যুৎ প্রবাহিত করব। বিদ্যুৎ প্রবাহিত করলে কি হবে, এটা ভেঙে যাবে। এটা ভেঙে গেলে কি হবে, নাইট্রেট মাইনাস হবে, নাইট্রেট মাইনাস এই ধাতুর সাথে যুক্ত হবে, Ag প্লাস হবে, এটা এখানে চলে যাবে। এটা আস্তে আস্তে ভেঙে এটার একটা প্রলেপন তৈরি করবে। আচ্ছা, উদাহরণস্বরূপ অ্যানোড হচ্ছে খাঁটি সিলভার ইলেকট্রোলাইট সিলভার নাইট্রেট, আর ক্যাথোড হচ্ছে প্রলেপ দেওয়া হবে কাঁটা চামচ, ফল, চামচের উপর রূপার প্রলেপ জমে। তড়িৎ মুদ্রণ ইলেকট্রো টাইপিং। তড়িৎ প্রলেপন পদ্ধতি ব্যবহার করে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাই হচ্ছে তড়িৎ মুদ্রণ। আর ধাতু নিষ্কাশন ও শোধন, অর্থাৎ খনি থেকে বিশুদ্ধ খনি থেকে যখন আমরা কোনো ধাতু কালেক্ট করি, এটা বিশুদ্ধ হয় না, এটার মধ্যে অনেক কিছু মিক্সচার থাকে। সো আমরা যদি এটার একটা বিশুদ্ধ ধাতু পেতে চাই, যেমন আমরা যদি কালেক্ট করতে চাই সিলভারের সাথে সালফেট লবণ হয়েছে, সিলভারের সাথে অনেক ধাতু যুক্ত থাকে, তো আমরা ইলেকট্রোলাইট পদ্ধতিতে এটাকে আকরিক থেকে ধাতু নিষ্কাশন এবং শোধন, এই দণ্ডটাকে এখানে রেখে দেন এটা নিষ্কাশন করতে পারি। এই দুইটা দণ্ড যদি আমি এখানে স্থাপন করে আমরা হচ্ছে গিয়ে ধাতু বের করতে পারি। এখানে ইলেকট্রোলাইট হিসেবে থাকবে ওই ধাতুর লবণের দ্রবণ AgNO3 or SO4 whatever you want। বিশুদ্ধ ধাতুর একটি ছোট পাত, মানে একটাতে থাকবে আমার বিশুদ্ধ, আর একটাতে থাকবে হচ্ছে আমার মিক্সচার যে ধাতু, ফর এক্সাম্পল AgS, ওকে, Ag2S হবে। তড়িৎ প্রবাহ চললে আকরিক থেকে ধাতু ক্যাথোডে জমা হয়, মাইনাসে জমা হবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এখানে আমরা হরফ, ব্লক, মডেলকে সেম ভাবে তামার প্রলেপ জমে তৈরি করতে পারি। আচ্ছা, তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার। তড়িৎ ক্ষমতা হলো তড়িৎ যন্ত্রপাতি প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে, এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। অর্থাৎ তড়িৎ ক্ষমতা হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে। এখন তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এখানে বলছে তড়িৎ শক্তি ব্যয় করে, শক্তির একক কি, জুল, আর প্রতি সেকেন্ডে, তাহলে সেকেন্ড, তাহলে ওয়াট ইজ ইকুয়াল টু জুল পার সেকেন্ড। এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে টাইম। এখন ওয়াট আরেক ভাবে লেখা যায়, সেটা হচ্ছে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। অর্থাৎ তড়িৎ ক্ষমতা হলো কোনো যন্ত্রে 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হওয়ার ক্ষমতা। 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে যেটা হয় সেটাই হচ্ছে 1 ওয়াট।
ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতা, তাহলে আমরা ক্ষমতা হচ্ছে P ইজ ইকুয়াল টু ভি আই। ভি হচ্ছে বিভব পার্থক্য, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। এখন কিলোওয়াট ঘন্টা, আমরা জানি কিলো মানে কি 10⁻³ বা 1000, কিলোগ্রাম, কিলোওয়াট, কিলোমোল সবকিছু হচ্ছে 1000। তাহলে 1 ওয়াট ঘন্টা বলতে কি বুঝি? 1 ওয়াট আওয়ার, মানে 1 ওয়াট ইন্টু 36000 সেকেন্ড, এটাই হচ্ছে ওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা কি হবে? কিলোওয়াট ঘন্টা হবে 1000 ওয়াট ইন্টু 36000 সেকেন্ড, এটাই হচ্ছে কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ 1 কিলোওয়াটে 1 ঘন্টায় আমরা হিসাব করবো, এটা হচ্ছে কিলোওয়াট এককে হিসাব করবো এবং ঘন্টার এককে হিসাব করবো, সেকেন্ডের এককে না, হচ্ছে 1 ওয়াট ঘন্টা। আচ্ছা, আন্তর্জাতিকভাবে কিলোওয়াট ঘন্টাকে 1 ঘন্টা এককে পরিমাপ করা হয়। এই এককে বোর্ড অফ ট্রেড ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলে। আচ্ছা, আমরা ওয়াট সেকেন্ড ছেড়ে কেন কিলোওয়াট ঘন্টার দিকে টার্ন নিলাম? কজ হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, অর হচ্ছে এটাকে আমরা ইউনিটও বলি। ইউনিটের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট। পরের স্লাইডে দেখবা তড়িৎ ক্ষমতার হিসাব। ব্যয়িত শক্তি খরচ ইজ ইকুয়াল টু ব্যয়িত তড়িতের একক কিন্তু প্রতি এককে খরচ, এত কিছু জানা লাগবে না। এনার্জি ইজ ইকুয়াল টু পি ইন্টু টি। পি হচ্ছে পাওয়ার, পাওয়ার একটু আগে কি দেখলাম? ভি আই একটা দেখলাম, আর একটা হচ্ছে ই বাই টি, এটা একটা দেখলাম পাওয়ার, আর টি তো টি। এখন এটা থেকে কি ম্যাথ আসবে? তোমাদের প্রতি ইউনিটে ধরো বলে দিবে হচ্ছে এভরি ইউনিটের খরচ, ইউনিটে খরচ হচ্ছে 10 টাকা। এখন 5 ভোল্টের 5টা বাল্ব আছে, 6 ভোল্টের 5টা ফ্যান আছে। এখন তোমাকে হিসাব করতে হবে 1 মাসে বিদ্যুৎ বিল কত হবে। তোমাদের ইউনিট প্রতি ইউনিটে খরচ বলে দেওয়া আছে। এখন ইউনিট মানে কি? কিলোওয়াট পার ঘন্টা। এখন 5 ভোল্টের 5টা বাল্ব, 6 ভোল্টের 5টা ফ্যান। আমরা 5 ভোল্টের বাল্বের ক্ষেত্রে 5টা বাল্ব ধরো হচ্ছে 10 ঘন্টা চলে, ফ্যানও 10 ঘন্টা চলে। আওয়ারে 250 by 1000 is equal to 0.25। আচ্ছা, এটা হচ্ছে ইউনিট। এখন 6 ভোল্টের 5টা ফ্যান, এটা যদি ফ্যানেরটা হিসাব করি, 6 ইন্টু 5 ইন্টু 300, তার মানে 0.3 ইউনিট। এখন প্রথমে এই দুইটা ইউনিট যোগ করব, কারণ আমাদের মোট হচ্ছে টোটাল ইউনিট, টোটাল লাগলে প্রথমে হচ্ছে 0.25 প্লাস 0.3 ইন্টু 30 ইন্টু 10, কজ প্রতি ইউনিটে খরচ হচ্ছে আমার 10।
এখন এটা গুণ করে যেটা আসবে সেটা যদি আমরা গুণ করি, টু 5 in plus 0.3 into 165 টাকা, এটাই হবে অ্যান্সার। এরকম ম্যাথ তোমাদের এক্সামে দিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এবার আসো বাল্ব। সাধারণ বাল্ব ধাতব ফিলামেন্ট উত্তপ্ত করে আলো তৈরি করে, প্রচুর তাপ শক্তি খরচ হয় এবং আমাদের খরচটা অনেক বেশি হয়। এনার্জি বাল্ব কি? এনার্জি বাল্ব আমাদের সবার বাসায় এখন এলইডি বাল্ব, এনার্জি বাল্ব এগুলো ইউজ হয়। কেন? কারণ এটা বিদ্যুৎ সাশ্রয়ী, প্লাস এটা হচ্ছে গিয়ে তাপ শক্তি কম উৎপন্ন করে। এনার্জি বাল্বের ধরন হচ্ছে সিএফএল আর এলইডি। সিএফএল হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প আর এলইডি হচ্ছে লাইট এমিটিং ডিওড। এখন এটা কি করে? বিদ্যুৎ সাশ্রয় করে 20 থেকে 80%, স্থায়িত্বকাল বেশি, বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব, কজ হচ্ছে আমাদের বিদ্যুৎ সাশ্রয় করে, আমাদের অনেক বিদ্যুৎ বেঁচে যায়, যার কারণে বিদ্যুৎ সংযোগ আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে দেওয়া সম্ভব। অতিরিক্ত সুবিধা হচ্ছে শক্তির অপচয় কমে, পরিবেশের উপর নেতিবাচক প্রভাব হ্রাস করে, দীর্ঘস্থায়ী হওয়ায় আমাদের কম বাল্ব ইউজ হয়, যার কারণে আমাদের পরিবেশে ওয়েস্টেজ কমে, পরিবেশের উপর চাপও কমে। এখন দুইটা টার্ম, সেটা হচ্ছে আইপিএস আর ইউপিএস। আইপিএস কি? আইপিএস সবাই আমরা জানি, আইপিএস হচ্ছে গৃহস্থালী কাজে ব্যবহৃত হয়। আমাদের কারেন্ট চলে গেলে আমাদের আইপিএস এ ব্যবহার করা হয়। আইপিএস জিনিসটা করে কি মূলত? আইপিএসটা হচ্ছে কি, আমাদের যখন যে সময়টা আমাদের কারেন্ট থাকে তখন হচ্ছে আইপিএস চার্জ হয়, আইপিএস এর ব্যাটারি চার্জ হয়। দেন যখন হচ্ছে আমাদের লোডশেডিং হয় বা কারেন্ট চলে যায়, তখন হচ্ছে সেই ব্যাটারি থেকে আইপিএস সে যে শক্তি উৎপাদন করলো সেটা সাপ্লাই দেয়। এটা হচ্ছে মূলত বাসায় গৃহস্থালী কাজে চালু হতে 1 থেকে 2 সেকেন্ড দেরি হয়, অনেকক্ষণ সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে থাকে। ব্যাটারিতে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ সে আমাদেরকে বিদ্যুৎ দিতে সক্ষম। এখন ইউপিএস জিনিসটা কি? ইউপিএস হচ্ছে আইপিএসই, কিন্তু এটা হচ্ছে কম্পিউটার আইপিএস। কম্পিউটারে বিদ্যুৎ চলে গেলে হঠাৎ করে কানেকশন ডিসকানেক্ট হয়ে আমরা যে কাজটা করছিলাম সেটা ভ্যানিশ হয়ে যেতে পারে যদি অটোসেভ অন না থাকে, অর যে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে, অথবা কম্পিউটার হঠাৎ করে যদি ডিসকানেক্ট হয়ে যায়, তখন কম্পিউটারেরও অনেক ক্ষতি হতে পারে। এজন্য আমরা ব্যবহার করি ইউপিএস, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এটা কি করে? বিদ্যুৎ থাকা অবস্থায় এটা চার্জ হয় এন্ড দেন হচ্ছে বিকল্প বিদ্যুৎ সরবরাহ হিসেবে কাজ করে। আইপিএস এর মতোই জাস্ট কম্পিউটারে কাজ করে, ফলে কম্পিউটার বন্ধ হয় না, তথ্য নষ্ট হয় না, যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় না। বিদ্যুৎ সরবরাহে ক্ষমতা কম, অল্প সময়ের জন্য ভালো কাজ করে। আচ্ছা, তড়িতের সিস্টেম লস। তড়িতের সিস্টেম লস কি? আচ্ছা, বিদ্যুৎ উৎপাদন করা হয় দেশের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে। বিদ্যুৎ প্রথমে সাবস্টেশনে যায়, দেন বিতরণ ব্যবস্থা, দেন হচ্ছে গ্রাহক পর্যায়ে পৌঁছায়। ওকে, প্রথমে ধরো এটা হচ্ছে পুরো বাংলাদেশ, এটার ভিতর দিয়ে এই কয়েকটা জায়গায় বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এই জায়গাগুলো কয়েকটা, এটা হচ্ছে মেইন উৎপাদন স্টেশন। এগুলোর মধ্যে থাকে আবার সাবস্টেশন। এরপরে এই সাবস্টেশনের আন্ডারে থাকে বিভিন্ন এলাকা, তারা ওই এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দেয়। ধরো এই সাবস্টেশনের আন্ডারে এই 3টে এলাকা পড়তেছে, তো তারা এই এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দেয়। এভাবে হচ্ছে আমাদের এন্টায়ার সিস্টেমটা কাজ করে। এখন বিদ্যুৎ পরিবাহিতে তারে সবসময় রোধ থাকে। রোধ কি করে? আমাদের বিদ্যুৎ প্রবাহ করতে বাধা দেয়।
কিন্তু এখানে যেহেতু তারা বাধার সম্মুখীন হয়, সো এখানে হচ্ছে গিয়ে শক্তি লস হয়। রোদের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে তাপ উৎপাদন হয়, তখন এটা শক্তি ক্ষয় হয়। কখনোই যতটুকু পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ঠিক ততটুকু পরিমাণ বাসা বাড়িতে সাপ্লাই হতে পারে না, কারণ ভিতর মাঝে অনেকগুলা প্রসেসের মাধ্যমে এইটা এই বিদ্যুতের সাপ্লাইটা আস্তে আস্তে কমে যায়। ধরো 100 অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ সাপ্লাই হয়, সেটা কখনোই 100 অ্যাম্পিয়ারই প্রত্যেকটা সাবস্টেশনে ওর আমাদের যে কোনো এলাকায় 100 অ্যাম্পিয়ারে পৌঁছাবে না, সেটা 98-97 অ্যাম্পিয়ারে আসে। এই যে মাঝখানে 3 অ্যাম্পিয়ার পার্থক্য, এটাই হচ্ছে তড়িতের সিস্টেম লস। আচ্ছা, এটার সমাধান হচ্ছে নির্দিষ্ট বিদ্যুৎ দীর্ঘ দূরত্বে পাঠাতে হলে উচ্চ ভোল্টেজ ব্যবহার করা, স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা, গ্রাহক পৌঁছানোর আগে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে ব্যবহারযোগ্য ভোল্টেজে নামানো যায়। এগুলা হচ্ছে গিয়ে ক্ষয় কমানো বা সিস্টেম লস কমানো ওয়ে, বাট কখনোই সিস্টেম লস একদম জিরোতে আনা পসিবল না, কজ আমাদের অবশ্যই বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় রোধ থাকবে, রোধের কারণেই আমাদের বিদ্যুৎটা কম প্রবাহিত হবে। এবার লোডশেডিং। লোডশেডিং জিনিসটা কি? সবাই জানে লোডশেডিং জিনিসটা কি, কিন্তু লোডশেডিং হয় কেন? প্রত্যেকটা এলাকায় দেওয়ার জন্য আমার কাছে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ থাকে, কিন্তু তাও দেখা যায় কোনো কোনো এলাকায় ঘাটতি পড়ে। যেমন হচ্ছে গিয়ে ঢাকার একটু সাইডের অংশগুলাতে আমরা ফার্স্টে হচ্ছে সেন্ট্রালি কভার করবো, সো সেন্ট্রালি কভার করে করে হয়তো দেখা যায় যে সাইডের অংশগুলাতে আমাদের দেওয়ার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ নেই। তখন আমরা কি করি, সেন্ট্রালি কভারের অংশের মধ্যে কয়েকটা জায়গা থেকে লোডশেডিং করে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট না দিয়ে ওখানে এখানে সাপ্লাইটা করি। এই কারণেই লোডশেডিং হয়, এটাই লোডশেডিং এর প্রসেস। আচ্ছা, সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে স্থানীয়ভাবে সাবস্টেশনের মাধ্যমে বিতরণ করা হয়। আচ্ছা, বিদ্যুৎ চাহিদা উৎপাদনের চেয়ে বেশি হলে চাহিদা পূরণ সম্ভব হয় না, তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে অন্য এলাকায় সরবরাহ করে। আচ্ছা, এই যে যেটা বললাম সেটাই। এই ছিল আজকের ক্লাসে তোমাদের প্রাত্যহিক জীবনের তড়িৎ। যে কোনো প্রবলেমে তোমরা আমাদের এসএসসি গ্রুপে যোগাযোগ করতে পারো। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব ওই টপিকগুলো কভার করার। আর ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রোকাডেমিক্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।